দুবাই বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে এটা পরিচিত। পর্যটন, ব্যবসা, লাক্সারি জীবন সব মিলিয়ে একেবারে গ্লোবাল সেফ হাব। কিন্তু গত দুদিনে সেই ছবিটা বদলে গেছে। ইরান, ইসরায়েল আর আমেরিকার সংঘাতের মাঝখানে হঠাৎ করেই ফেসে গেছে দুবাই এবং ইউএইর বিভিন্ন শহর। আকাশে ড্রোন, মিসাইল ইন্টারসেপশন, বিস্ফোরণের শব্দ। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ত যাত্রীবাহী বিমানবন্দর, যাকে অনেকেই বলে পৃথিবীর কেন্দ্রীয় হৃৎপিণ্ড, সেটিও ক্ষতিগ্রস্ত। পাম জুমেরিয়া, এখানেও বিস্ফোরণ হয়েছে। বুর্জ আল আরবের গায়েও আগুনের ঘটনা ঘটেছে, এখানেও ড্রোন অ্যাটাক হয়েছে। যে শহর নিজেকে সবসময় নিরাপদ বলে তুলে ধরেছে, সেই শহরেই এখন মানুষ শেল্টার নিচ্ছে, আন্ডারগ্রাউন্ডে, গ্রাউন্ড ফ্লোরে। প্রশ্নটা হলো, কেন দুবাই টার্গেট হলো? দুবাই তো যুদ্ধক্ষেত্র নয়, এটা একটা স্টেবল কান্ট্রির অংশ, এটা একটা ফিনান্সিয়াল হাব, এটা টুরিস্ট প্লেস, এমন এক জায়গা যেখানে বিশ্ব রাজনীতির ঝড় থেকেও মানুষ দূরে থাকতে আসে। তাহলে ইরান কেন এমন একটা শহরকে আঘাত করলো? এটা কি শুধু প্রতিশোধ, নাকি এর পিছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? আমরা সবাই দুবাইকে দেখি একভাবে, কিন্তু ইরান দেখে অন্যভাবে। আমাদের কাছে দুবাই মানে পর্যটন, বিলাসবহুল হোটেল, আন্তর্জাতিক সম্মেলন, ব্যবসা, ফাইন্যান্সিয়াল হাব, আইটি হাব। কিন্তু ইরানের কৌশলগত মানচিত্রে দুবাই মানে মার্কিন নিরাপত্তা নেটওয়ার্কের অংশ, পুরো গালফ জোটের গুরুত্বপূর্ণ সদস্য, ওয়েস্টার্ন অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের কেন্দ্রবিন্দু। এখানেই হচ্ছে পার্থক্য। ইউএইতে মার্কিন সামরিক উপস্থিতি আছে। আল ধাফরা এয়ারবেস মার্কিন বিমান অপারেশনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটা ঠিক দুবাইয়ে নয়, কিন্তু ইউএইর যে ক্যাপিটাল আবুধাবি, ওর কাছে। সাম্প্রতিক হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর সংঘাতের চরিত্র কিন্তু বদলে গেছে। এটা এখন শুধু সামরিক আঘাতের জবাব নয়, এটা ইরানের রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের হত্যার প্রতিক্রিয়া। এই অবস্থায় ইরান সরাসরি শুধু ইসরায়েল বা আমেরিকাকে নয়, সেই আঞ্চলিক কাঠামোকেও লক্ষ্য করবে যেখানে মার্কিন সামরিক উপস্থিতি আছে। দুবাই অ্যান্ড ইউএই সেই কাঠামোর একটা বড় অংশ। এবং এই অবস্থায় যদি ইরান মনে করে তাদের বিরুদ্ধে আক্রমণ এই অঞ্চলের মাটি থেকে সমর্থিত হচ্ছে বা কোঅর্ডিনেট করা হচ্ছে, তাহলে কি সে ইউএই কে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ভাববে? সম্ভবত নয়। এখানে বিষয়টা ধর্মীয় না, কিন্তু এটা হচ্ছে পিওর জিওপলিটিক্স। অনেকেই ভাববেন এটা শিয়া বনাম সুন্নির লড়াই, কিন্তু দুবাইকে আঘাত করার যুক্তি ধর্মীয় বিভাজনের ওপরে দাঁড়ায় না। এটা দাঁড়ায় কে কার সঙ্গে জোটে আছে, কার মাটি থেকে কার অপারেশন চলে, কার অর্থনীতি কোন সুপার পাওয়ারকে সমর্থন করে। দুবাই এমন এক জায়গা যেখানে ওয়েস্টার্ন সামরিক, আর্থিক এবং প্রযুক্তিগত স্বার্থেও একসাথে উপস্থিত। তাই ইরানের চোখে দুবাই একদম নিরপেক্ষ নয়, এটা একটি সংযুক্ত নেটওয়ার্ক, এবং আধুনিক যুদ্ধে নেটওয়ার্ককেই টার্গেট করা হয়। এই নেটওয়ার্কের মধ্যে পড়ে সামরিক ঘাঁটি, আর্থিক কেন্দ্র, বন্দর, বিমানবন্দর এবং আন্তর্জাতিক কোম্পানির উপস্থিতি। ভালো করে বুঝুন কেন দুবাই ইরানের টার্গেট। দুবাই এই সবকিছুর মিলনস্থল। তাই ইরানের দৃষ্টিতে এটা কেবল একটি শহর নয়, এটা একটা অপারেশনাল ইকোসিস্টেম। আপনি যদি বিশ্ব মানচিত্র খুলে দেখেন, পার্সিয়ান উপসাগরের মুখে একটি সরু জলপথ আছে যার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই সরু পথ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল বিশ্বে যায়। মানে ওয়ার্ল্ডে যতটা তেল লাগে তার 1/5 এই এরিয়া দিয়ে যায়, এই প্রণালীটা দিয়ে যায়। এছাড়াও বিশাল পরিমাণ এলএনজি পাঠানো হয় এই পথ দিয়ে। এখন ভাবুন, এই অঞ্চলকে যদি চঞ্চল করে দেওয়া হয় বা এখানে যদি অ্যাটাক করা হয়, তাহলে প্রভাব পড়বে সারা বিশ্বে। লন্ডনে, ভারতে, বাংলাদেশে, ইউরোপে, এমনকি আন্তর্জাতিক শিপিং কেউই কিন্তু বাদ যাবে না। জিওগ্রাফিক্যালি দুবাই সরাসরি হরমুজের ওপর নয়, কিন্তু পুরো গালফ ইকোনমিক ইকোসিস্টেমের একটা বড় অংশ। স্ট্রেট অফ হরমুজ যদি বিশ্বের এনার্জি সাপ্লাই এর প্রধান নেটওয়ার্ক হয়, তাহলে দুবাই হলো সেই একই অঞ্চলের ফাইন্যান্সিয়াল ও লজিস্টিক্স নার্ভ সেন্টার। এখন এখানেই ইরানের ইন্টেনশন বুঝতে হবে। যদি ইরান শুধু তেলের পথ দিয়ে হুমকি দিত, তাহলে সেটা এনার্জি মার্কেটে সীমাবদ্ধ থাকতো। কিন্তু দুবাইয়ে আঘাত করে ইরান এক ধাপ কিন্তু এগিয়ে গেছে। দুবাইতে আঘাত মানে অর্থনৈতিক কাঠামোতে অস্থিরতা। দুবাই এমন একটি শহর যেখানে আন্তর্জাতিক ব্যাংকিং অপারেশন হয়, এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাব। শিপিং, ফাইন্যান্সের চুক্তি হয় এখানে। বীমা কোম্পানিগুলি এখান থেকে কাজ করে। তেল ও গ্যাস বাণিজ্যের আর্থিক যা লেনদেন হয় তা কিন্তু হয় এই দুবাইয়ে। অর্থাৎ হরমুজ দিয়ে পণ্য বের হয়, কিন্তু সেই পণ্যের অর্থনৈতিক প্রবাহ দুবাইয়ের মতো শহর দিয়ে ঘোরে। দুবাইতে আঘাত করে ইরান দেখিয়েছে যে সংঘাত শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নয়, এটা আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। আরেকটা কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল শক। আমেরিকায় যেমন বহু টেক কোম্পানি সিলিকন ভ্যালিতে আছে, তেমনি দুবাইয়ে ডিআইএফসি মানে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার, এটা হচ্ছে ওখানকার ফাইন্যান্সিয়াল হাব। একইভাবে আবুধাবিতে আছে এডিজিএম
আবুধাবি গ্লোবাল মার্কেট। আন্তর্জাতিক ব্যাংকগুলোর এখানে অফিস আছে, বড় বড় ফাইন্যান্সিয়াল ডিল এখানে সাইন হয়। আর এই জায়গাতে কাজ করে বড় বড় ব্যাংক, আমেরিকান ব্যাংক যেমন সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান, মর্গান স্ট্যানলি, এদের অফিস আছে বা লোকাল ব্রাঞ্চ আছে দুবাইয়ে। এই ব্যাংকগুলো শুধু টাকা রাখে না, এরা গ্লোবাল ক্যাপিটাল ফ্লো নিয়ন্ত্রণ করে। সোজা ভাষায় বললে বিশ্বের বড় বিনিয়োগ কোথায় যাবে, কোন দেশে কত অর্থ ঢুকবে, কোন কোম্পানিকে কত ঋণ দেওয়া হবে, কোন বড় তেল বা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের ফান্ডিং তৈরি হবে, এই সিদ্ধান্তগুলোর অনেকটাই এই ধরনের ফাইন্যান্স হাব থেকেই প্রভাবিত হয়। মিডল ইস্টের বহু তেল, গ্যাস, শিপিং এবং ইনফ্রাস্ট্রাকচার চুক্তির অর্থনৈতিক প্রক্রিয়া এই ধরনের সেন্টার দিয়েই যায়। এখন ভাবুন, যদি এমন একটা শহরকে টার্গেট করা হয় যেখানে এই বড় ব্যাংকগুলোর রিজিওনাল অপারেশনস আছে, তাহলে বার্তাটা কার কাছে যায়? শুধু কিন্তু ইউএই নয়, সরাসরি ওয়াল স্ট্রিটের কাছে। এটা একটা স্ট্র্যাটেজিক প্রেসার পয়েন্ট, মানে ইরান সরাসরি আমেরিকার ওপর অ্যাটাক না করে স্ট্র্যাটেজিক্যালি একেবারে গ্লোবাল ফাইন্যান্সিয়াল নার্ভ চেপে ধরেছে। বুঝতে পারছেন, খেলা জমে গেছে। আজকের বিশ্বে শক্তি শুধু তেল নয়, ডেটা। ইউএই এখন ম্যাসিভ টেক হাব হয়ে উঠেছে। আপনি যদি কিছুদিন আগে দেখেন, আমেরিকা আর ইউএই একটা বিরাট বড় ডিল করেছিল এআই নিয়ে, ডেটা সেন্টার নিয়ে। দুবাই ইন্টারনেট সিটি, সিলিকন ওয়েসিস, বড় ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, মাইক্রোসফটের বড় বিনিয়োগ, এআই ডেটা সেন্টার এক্সপ্যানশন, এই সব জায়গা কেবল ভবিষ্যতের ব্যবসা নয়, এগুলো ভবিষ্যতের ক্ষমতা, ভবিষ্যতের কন্ট্রোল, সমস্ত কিছু এইখান থেকে। যদি এগুলো হুমকির মুখে পড়ে, তাহলে সেটা শুধু দুবাইয়ের জন্য সমস্যা নয়, এটা গ্লোবাল টেক ইকোসিস্টেমের জন্য সতর্কবার্তা। এখানে একটা কঠিন প্রশ্ন উঠে আসে, ইরান কি চাইছে যে ইউএস লিঙ্কড বড় কোম্পানিগুলো ঝুঁকি দেখে দুবাইয়ের লোকাল অপারেশনস কমিয়ে দিক বা বন্ধই করে দিক? এটা কি আমেরিকাকে দুবাই ছাড়তে বাধ্য করার চেষ্টা? এই প্রশ্নটা অনেকেই করছেন। পুরোপুরি আমেরিকাকে বের করে দেওয়া খুব কঠিন, কারণ ইউএই নিজেই চায় এই কোম্পানিগুলি থাকুক। তার উপর অর্থনীতি সেই মডেলের উপরেই দাঁড়িয়ে। দুবাই ও আবুধাবির উন্নয়নের মূল ভিত্তি বিদেশি বিনিয়োগ, মানে ইন্টারন্যাশনাল পুরো ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক ব্যাংক, গ্লোবাল কোম্পানির যে এখানে ডিপো, লোকাল অপারেশনস, টেক ও ফাইন্যান্স হাব, এগুলোর উপরেই দুবাই বেস করে আছে, তাই না? যদি বড় মার্কিন ব্যাংক, বিনিয়োগ সংস্থা বা টেক কোম্পানি হঠাৎ করে চলে যায়, তাহলে ইউএই নিজেই বড় অর্থনৈতিক ধাক্কা খাবে। তাই বাস্তবে আমেরিকাকে বের করে দেওয়া খুব সহজ লক্ষ্য নয়, কিন্তু চাপ তৈরি করা সম্ভব। ভাবুন, যদি বারবার হামলা হয়, যদি ঝুঁকি বেড়ে যায়, যদি বিমার খরচ বেড়ে যায়, মানে যদি ইন্স্যুরেন্স, এতগুলো কোম্পানি ইন্স্যুরেন্স করতে হবে, যদি নিরাপত্তার খরচা বেড়ে যায়, তাহলে কোম্পানিগুলো ভাবতে শুরু করবে এই অঞ্চলে কাজ করা কি নিরাপদ। কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু তারা হয়তো বিনিয়োগ কমাতে পারে, তারা হয়তো এক্সপ্যানশন আর করবে না সেখানে, ওগুলো সব ডিসিশন পজ করে রাখতে পারে। কারণ যে কোনো জায়গায় একটা স্টেবিলিটি দরকার, স্টেবিলিটি না হলে বিজনেস থাকে না। কিছু অপারেশন তারা কিন্তু অন্য দেশে সরিয়ে নিতে পারে, এটাই আসল চাপ। দুবাইয়ে হামলার মানে একটাই, গালফ দেশগুলো যদি মার্কিন জোটের অংশ থাকে, তাহলে তাদের শহরও সংঘাতের বাইরে থাকবে না। এখন গালফ দেশগুলোকে ভাবতে হবে, মার্কিন জোটের সুবিধা বেশি না ঝুঁকি বেশি? গালফ দেশগুলো ক্ষতিগ্রস্ত হলে তারা আমেরিকার ওপর সংঘাত কমানোর জন্য চাপ দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুবাই আক্রমণ হলো, ইরানের সুপ্রিম লিডার নিহত হয়েছেন, ইরান প্রতিশোধ নিয়েছে, সংঘাত আঞ্চলিক সীমানা ছাড়িয়ে গেছে, এবার যুদ্ধ কোন দিকে যাবে আর তার প্রভাব কত দূর যেতে পারে? আমার মতে 4-5টা সম্ভাব্য দিক আছে। প্রথমত হচ্ছে, যুদ্ধ সীমিত থাকবে কিন্তু দীর্ঘ হতে পারে, ইউক্রেন রাশিয়ার ওয়ারের মতো। ইরান হয়তো ফুল স্কেল ওয়ার চাইবে না, কারণ সেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু তারা নিয়মিত চাপ বজায় রাখতে পারে, ড্রোন হামলা, সাইবার আক্রমণ, অর্থনৈতিক টার্গেট। এতে যুদ্ধ একদিনের ঘটনা থাকবে না। মুশকিল হচ্ছে এই ক্ষেত্রে যুদ্ধ লম্বা টানবে, আর তাতে লং টার্ম ক্ষতি, পুরো রিজনটার লং টার্ম ক্ষতি। একটা বিষয় খেয়াল করে দেখুন, দুবাই আক্রমণ হয়েছে, গালফ অস্থির, তবু চীন ও রাশিয়া সরাসরি কিন্তু যুদ্ধে জড়ায়নি। কারণ খুব সহজ, প্রথমত তারা আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ করতে চায় না। এই যুদ্ধ যদি বড় সুপার পাওয়ারদের মুখোমুখি লড়াইয়ে পরিণত হয়, সেটা সবার জন্য বিপজ্জনক, পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। দ্বিতীয়ত, চীন গালফ অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে, হরমুজ অস্থির হয়ে গেলে চীনের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, রাশিয়া চায় আমেরিকা চাপে থাকুক, কিন্তু নিয়ন্ত্রণহীন বিশ্বযুদ্ধ শুরু হোক সেটা তারা চায় না। তাই তারা সরাসরি এখনো কিন্তু জড়ায়নি, তারা দেখছে পরিস্থিতি কোথায় যায়। এর মানে এখনো এই সংঘাত
আঞ্চলিক পর্যায়ে রয়েছে, কিন্তু যদি বড় শক্তিগুলি বা সুপার পাওয়ারগুলো সরাসরি জড়িয়ে পড়ে তাহলে এটা মধ্যপ্রাচ্যের বা মিডল ইস্টের যুদ্ধ থাকবে না, এটা সুপার পাওয়ারদের মুখোমুখি সংঘর্ষ পরিণত হবে, ফুল স্কেল ওয়ার। তাহলে কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে? গালফ রিজন আর নিরাপদ বিনিয়োগ অঞ্চল থাকবে না। দুবাইয়ের ব্র্যান্ড ছিল স্টেবিলিটি আর নিউট্রালিটি। এই আক্রমণের পর গ্লোবাল ইনভেস্টররা নতুন করে ভাববে, কারণ এত রিস্ক হয়ে যাচ্ছে ওদের বিজনেসে, তাতে এদের ইন্স্যুরেন্স খরচ অনেক বেড়ে যাবে, নিরাপত্তা যে পুরো সিকিউরিটির যে খরচ প্রোটেকশনের জন্য সেটা বেড়ে যাবে, বা কিছু যদি ক্ষতিগ্রস্ত হয় তার জন্য যে ফান্ড লাগবে সেটা একটা বড় অ্যামাউন্ট। বড় প্রকল্পে সেই জন্য তারা বিনিয়োগ আস্তে করে দেবে, স্লো করে দেবে। কিছু আন্তর্জাতিক কোম্পানি বিকল্প হাবও খুঁজতে পারে। রিয়েল এস্টেট বাজারে এর কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। এটা স্লো অর্থনৈতিক প্রেসার পয়েন্ট। কোম্পানিগুলি সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু তারা এক্সপ্যানশন ধীরে করবে। এটাই দীর্ঘমেয়াদী একটা বড় ইকোনমিক প্রভাব। দুবাইয়ের প্রেক্ষাপটে সুপ্রিম লিডার নিহত হওয়ার পর ইরানের সিদ্ধান্ত এখন শুধু প্রতিশোধের নয়, রাষ্ট্রের টিকে থাকার প্রশ্ন হয়ে উঠেছে এটা। এই পরিস্থিতিতে নতুন নেতৃত্ব দুটো পথ নিতে পারে। একটা হতে পারে যে তারা আরো পাওয়ারফুল অবস্থান নেবে যাতে দুর্বলতা না দেখায়। তার মানে দুবাইয়ের মতো অর্থনৈতিক ও কৌশলগত হাবগুলো ভবিষ্যতেও চাপের মধ্যে থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সীমিত শক্তি প্রদর্শনের পর আলোচনা খোঁজা। ইরান হয়তো আলোচনায় বসতে পারে, কারণ দীর্ঘযুদ্ধ ইরানের অর্থনীতি ও আঞ্চলিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সমস্তটাই নির্ভর করছে ইরানের নতুন নেতৃত্ব কোন পথ বেছে নেয় তার উপর। তাই কোন দিকে এগোচ্ছে এই যুদ্ধ? গালফ দেশগুলো কি আগের মতোই মার্কিন জোটে থাকবে, নাকি তারা নতুন ভারসাম্য খুঁজবে? গেম অফ পাওয়ার। দুবাই কি তার সেফ হেভেন ব্র্যান্ড ফিরে পাবে, নাকি ইনভেস্টররা বিকল্প পথ খুঁজবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। আজকের পর্বটি এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে লাইক করুন। পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।